প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র মাহে রমজানের পরে পবিত্র ঈদ উল ফিতর। আরটিভির পর্দায় জমজমাট সব ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমতু। আর এই মুহূর্তে আরটিভির পর্দায় দেখছেন ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আপনারা যারা নিয়মিত প্রতি ঈদে আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা তো জানেন, আর যারা আজকেই প্রথম আরটিভির পর্দায় প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখছেন তাদের একটু ছোট্ট করে বলছি, আমাদের এখানে একজন আমন্ত্রিত সেলিব্রিটিকে আমরা নিয়ে আসি, তার ভাবনা, তার কেরিয়ার, ঈদ নিয়ে তার কর্মব্যস্ততা অথবা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু আমরা আড্ডা ছলে জানার চেষ্টা করি এবং বিশ্বাস করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ঈদের দিনে ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল শুরু করি। আজকে যিনি অতিথি হয়ে এসেছেন তিনিই হচ্ছেন সুরের জাদুকর। তার গান মানুষ লুফে নেয় যখনই রিলিজ হয়। আপনারা নিয়মিত তার গান শুনেন, আমাদের সবার প্রিয় মানুষ। প্লিজ ওয়েলকাম সঙ্গীত শিল্পী ইমরান। হেই ঈদ মোবারক। ব্রো, তুমি কেমন আছো বলো? ঈদ মোবারক। ঈদ মুবারক। এবার তো ইমরান এতগুলো গান করেছে, সবগুলো হিট, কিন্তু কন্যা 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 যেখানে যাচ্ছি কন্যা 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 রে, ইটস এ গুড, থ্যাংক ইউ। ইটস ভেরি গুড এন্ড কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। একটা কথা বলি, রাগ করো না, বলো। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। রাগ করার কি আছে, তো খুশির কথা। ওই রাগ করার কিছু নেই না, মাথায় আসে নাই। আচ্ছা ইমরান, দর্শকরা তো জানে যে তুমি 1 থেকে 2 হয়েছো। 1 থেকে 2 হওয়ার পরে এটা কততম ঈদ? আচ্ছা, আমি কি বলতেছে, এটা আমাদের 1 2 3, এটা 3 নম্বর ঈদ। আপনারা জেনে নিন এবার ওদের 1 2 3। ওকে, সো বিয়ের পরে প্রথম ঈদ আর এখনকার ঈদ কোনো পার্থক্য পাও? পার্থক্য নতুন মেম্বার যোগ হয়েছে, বাট অনেক কি বলে, এটা একটা অন্যরকম ভালো লাগা। ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তখন সব কিছুই ভালো লাগে। আর আগে ফ্যামিলি, দুটো ফ্যামিলি এখন এক হলো, সো এটা একটা অন্যরকম আনন্দ। সো ডেফিনেটলি আমি এনজয় করছি বিষয়টা। মানে পার্থক্য আছে কিন্তু এটা ভালো পার্থক্য। ভালো পার্থক্য, মানে এটা খুব, মানে ধরো কিছু দায়িত্ব বেড়েছে, ভালোবাসা বেড়েছে, সো জিনিসটা খুব সুইট লাগে। ভালোবাসার মানুষ বেড়েছে, ভালোবাসা মানুষ মানুষ বেড়েছে, এটা খুব ভালো। আমি সবসময় এই শোতে যারা আসেন সেলিব্রিটিরা তাদেরকে একটা প্রশ্ন করি যে তোমার কাছে ঈদ মানে কি? তো তুমি আমাদের একটু বলো যে তোমার কাছে ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। এক কথায় না, ঈদ মানে আসলে আমাদের ছেলেরা যারা, ঈদ মানে অনেক খরচ। এটা হচ্ছে আসল কথা। বাট এই মাসটাতে পাথর চেপে বললে কথাটা, পাথর চেপে বলেছি কিনা জানি না, বাট একটা জিনিস বলি, মানে এই মাসটাতে না খরচ করতে ভালো লাগে। ধরো মানে অন্যান্য সময় যেটা হয় যে আচ্ছা তোমার একটা গিফট বাকি, মানে আমি যে মানে নিজে থেকেই বলতেছি। তো এই যে ব্যাপারটা কাউকে দিয়ে যে আনন্দ, এটা কিন্তু শুধুমাত্র এই ঈদেই আসলে ফিল করা যায়। কোনটা ভালো, গিফট দিয়ে দেওয়া ভালো নাকি কি চাস এটা জিজ্ঞেস করা ভালো? আমি সেকেন্ডটাতে মানে বেশি সাপোর্ট করি। কেন? আমি যেটা দিব ওইটা ওর পছন্দ নাও হইতে পারে। তো আমি জিনিসটা আসলে যারা আমার খুব ক্লোজ তাদের ক্ষেত্রে এটা আমি অ্যাপ্লাই করি যে এত কিছু দরকার নেই, তোর কি ভালো লাগে কিনে নে, আমি দিয়ে দিচ্ছি। তো এটাতে আমার শান্তিটা হচ্ছে ওর পছন্দের জিনিস কিনছে। বাট যাদের সাথে ওরকম ফর্মাল রিলেশন না, তাদেরটা তো ওই গিফট পর্যন্ত। এই ব্যস্ততার মাঝে ঈদটা কিভাবে কাটাও আসলে? আমার ঈদ মানে রেস্ট এবং আবার কাজও থাকে, অনেক সময় কনসার্ট থাকে। তো তখন দেখা গেছে যে না পারতে আসলে, যেহেতু এটা আমার কাজ, ফ্যামিলিকে তখন মন খারাপ হয়। অনেক সময় দেশের বাইরে শো থাকে, হ্যাঁ, তো ওইটা আরো মানে খারাপ লাগলো, বাট ওইটা তো আসলে আমার কাজ, আমার তো কিছু করার নেই, আমার রিজিক এটা। তো আমি ওই বিষয়টা যে মাঝে মধ্যে যখন দেশের বাইরে শো হয় তখন ঈদ বাংলাদেশে করতে পারি না, আবার যখন থাকে না তখন আবার প্রপার ওয়েতেই করি, বাংলাদেশে ঈদটা করি। শো থাকলে ওই 2-3 দিন পর থাকে, মোটামুটি ঈদের দিনটা এনজয় করা যায়। ঈদের পর দিন থেকে, হ্যাঁ, ঈদের দিনটা আমি কখনো শো ছাড়া, মানে দেশের বাইরে ছাড়া বাংলাদেশে আমি সাধারণত কাজ রাখি না। তো ওই দিনটা আমি মোটামুটি এনজয় করি। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। তো অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি তোমাকে সবসময় পায় না, কিন্তু ঈদের দিনটাতে তোমাকে পায়। তো ঈদের দিনটা তাদের তো একটা ডাবল ঈদ হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য ডাবল ঈদ, কারণ তুমি তো চাইলে ওদেরকে পাও না। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা ভালো লাগে। আর ঈদের আমি দুটো ঈদ বা আমাদের দেশে অন্য যে ফেস্টিভগুলো হয় ওই দিনগুলোতে না আসলে বাসা থাকতে আমার ভালো লাগে। বাট আমাদের যে কাজ, তুমি ভালো বুঝবা, ধরো তুমি বৈশাখের কথা যদি চিন্তা করো, বৈশাখে তোমার শো থাকবে, আমারও শো থাকবে, এবং আমি এক্সপেক্টও করবো যে আমি শো তো আমার দরকার। তো
কিছু করার নাই, ফ্যামিলি না এত বছরের একটা জার্নি তো ইউজ টু হয়ে গেছে, বরং এখন উল্টা হয়, শোনা থাকলে কিরে তোর আজকে শোনাই, মানে এটা আপসেট হয়ে যাওয়ার মতো অবস্থা। না, না, আনইউজুয়াল এবার তো- ব্যাপার আর কি, ইমরান বাসায় গেল। আরে আশ্চর্য, মানে ফেড আপ হয়ে যেতেছে এরকম। তো ওইটা হয় আর কি। ঈদে ইমরানের প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে ঈদে কি বলে মোরগ পোলাও, রোস্ট, এইগুলো আমি একটু ভারী খাবার ঈদে খুব পছন্দ করি। বউয়ের কোন খাবারটা, রান্নাটা ভীষণ আমার প্রিয়? ওয়াইফের মাশাআল্লাহ রান্না মজা, তো ওর হাতের যে কোনো কিছু এখন ভালো লাগে। এখন আর জামাই বলে কথা, একটু যত্ন একটু তো একটু বেশি যত্ন করে। করে একটু করবে। হ্যাঁ, তুমি বউকে রান্না করে কখনো খাওয়াইছো? না, আমার প্রথমে একবার মনে আছে যে ডিম পোস্ট করে দিছিলাম, তো আমি যেটা পারি আর কি। কিন্তু কঠিন রেসিপি, এটা কেমনে করলা? এটা অনেক কষ্ট, মানে ধরো আমি যেভাবে ডিম পোস্ট করি, মনে করো তেলটা যখন গরম হয়, আমি তো যে উপর এই ডিম ভেঙে ইয়ে করতে পারি না, কারণ ছিটা আসে। আমি ওটারে আলাদা একটা প্লেটে বা একটা বাটিতে ডিমটা রেখে 100 হাত দূরে মনে করো জাস্ট দিয়ে দৌড়, এরকম আর কি। তো ওই প্রক্রিয়াতে আমি ডিম পোস্ট করি। তবে আমার কেন জানি মনে হচ্ছে তোমার হাতের গরম পানিটা খুব টেস্টি হবে। আমি তো খুব দারুণ মানে পানি সিদ্ধ এবং ডিম সিদ্ধ করতে পারি, ভীষণ ভালো করে। অনেক মানে বেস্ট ওয়েতে। হ্যাঁ, লবণটা পরিমিত হয় একদম। ওকে, নাইস। এবার ঈদে বেশ ভালো যাচ্ছে, কম বেশি প্রতি ঈদেই যায়, মানে কিছুদিন পর পরেই যায়। দিস ইজ নাথিং নিউ ফর ইউ, বাট তারপরেও তো একটা ভালো লাগা কাজ করে না? কষ্টটার যখন স্বীকৃতি পাওয়া যায় অবশ্যই, অবশ্যই। তখন ভালো কাজ করা যায়। তো এই অ্যাপ্রিসিয়েশন, এই সেলিব্রেশনটা কিভাবে তুমি সেলিব্রেট করো? আমার আলহামদুলিল্লাহ এবার ঈদে যে কটা সিনেমা এসেছে, 3টা সিনেমাতে আমার গান আছে। যেমন ধরো কন্যাটা তো রিলিজের একদম শুরু থেকে এই পর্যন্ত এখন ট্রেন্ডিং 1-এ আছে। ওই দিন থেকেই? ওই দিন থেকে না হলেও কয়েকদিন পর থেকে 2, এবং এখন ফাইনালি 1-এ আছে। এবং এটা রিলিজের মানে ফিল্ম রিলিজের আগ থেকেই, ধরো আজ ঈদ, কিন্তু এটা ধরো আগ থেকেই গানের অলরেডি মানে hype চলে রিলস, এসেছিল, হ্যাঁ। তারপর টিকটক, ইভেন অল সোশ্যাল প্ল্যাটফর্মে এটা ট্রেন্ডিং 1-এ আছে। এটা একটা ভালো লাগা। অ্যান্ড বরবাদ সিনেমাতে গান আছে, এটারও রেসপন্স ভালো পাচ্ছি, কাজ একদমই রিসেন্ট রিলিজ। জঙ্গলি সিনেমার জন্য যেটা করলাম বন্ধু ঘোষণা, এটা আমার খুবই পছন্দের একটা গান, সুপার প্যাশনেট রোমান্টিক একটা সং। সব মিলিয়ে যেটা হচ্ছে আমার এবার ঈদে যে কটা গান বের হয়েছে সিনেমার, 3টা 3 রকমের। বরবাদের গানটা রোমান্টিক, বন্ধু ঘোষণা প্যাশনেট রোমান্টিক, অ্যান্ড কন্যা ইজ ডান্স নাম্বার। তো ধরো এই যে জঙ্গলিতে যে প্রথম থেকে একটা জঙ্গলি জঙ্গলি ভাব, হ্যাঁ, তাকাইছে, হ্যাঁ, সেখানে আবার হঠাৎ করে এরকম একটা আরামের গান দিয়ে, মানে জঙ্গলি কিন্তু বারবার আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে কিন্তু। ডেফিনেটলি। এবং না। আমি অ্যাপ্রিসিয়েট করি মানে দ্য ওয়ে সিএম যেভাবে প্রমোট করছে, এবং ওর জায়গা থেকে এতগুলো বা বিগ বাজেটের সিনেমা আসছে, ইনক্লুডেড জঙ্গলি। তো ওর জায়গা থেকে হি ট্রাইড বেস্ট, এবং ওর জায়গা থেকে আমি বলবো সাকসেস। এবং ও যে ওয়েতে প্রমোট করছে, যে ওয়েতে, মানে জঙ্গলি এখন পর্যন্ত কোনো কিছু ডিসঅ্যাপয়েন্টেড করে নাই। না, হ্যাঁ, So, এটা একটা গুড থিং। অ্যান্ড আমি এখনো মুভিটা দেখি না, আমি খুবই পজিটিভ ভাইব পাচ্ছি জঙ্গলি নিয়ে, যে আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো সিনেমা হবে। এখন ধরো তোমার সাথে কথা বলছি তো এই গানে আমি খুব আরাম পাচ্ছি, বুঝছো? এখন জঙ্গলির ওই গানটা যদি আমার এক লাইন শুনাইতা, তাহলে এই গানটা একটু আরাম আরাম পাইতো। সাথে দর্শকরা আরাম পেতো। ওকে, আমি চেষ্টা করছি। প্রিন্স ভাইয়ের কথা ও সুর গেছি আমির কনাপো, আর মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আমার করা। আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে। বাতাসের শীষ কথা ফিস ফিস, সেও তোমারই। এই দোটানা জানছো না, সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। ওয়াও, মানে সাধারণ শব্দ ব্যবহার করলে এটাকে ইনজাস্টিস করা হবে, এই জন্য আমি একটু বিকৃত করে বলি, অধাসারণ, এক্সিলেন্ট, খুবই মচৎকার। তোমাকে আরো থ্যাংক ইউ দিতে চাই, কিন্তু তার আগে একটু দর্শকদের কাছে যেতে চাই। দর্শক বন্ধুরা, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী ইমরান আছে আমাদের মাঝে, আরো সঙ্গে লাগাবো তাকে কাজে। কিন্তু তার আগে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে নিচে ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথেই থাকুন।
কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঈদ আয়োজনে আপনারা আছেন RTVর পর্দায়, দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ, সঙ্গীত শিল্পী ইমরান। ওকে তো প্রশ্ন করতে করতে আমি হয়রান। চলুন কথা বলি আমাদের ইমরানের সঙ্গে। ইমরান, এই যে একটা রিয়েলিটি শো থেকে আসা একটা ছেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, পরপর আমাদেরকে হিট হিট গান দিয়ে যাচ্ছে, এই রিয়েলিটি শো থেকে আসা বাকিরা কেন এই জায়গাটাতে আসতে পারে না বা এই কাজটাকে কন্টিনিউ করতে পারে না? আমি আমার দিক থেকে যদি চিন্তা করি, আমি তো আসলে অন্য যারা আছে তাদের মোটিভটা জানি না। আমি যখন একটা রিয়েলিটি শো থেকে বের হয়েছিলাম, তখন আমার মোটিভটা ছিল যে আমি বের হয়ে নিজের মৌলিক গান ক্রিয়েট করার চেষ্টা করব। আমার নিজের গান আমি নিজে কম্পোজ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি কম্পোজিশন শেখার চেষ্টা করব। তখন যেটা হয়েছে যে আমি ওই দিকটাতেই ফোকাস ছিলাম। ধরো বের হওয়ার সাথে সাথে অনেক শোজ, অনেক টিভি ইন্টারভিউজ বা যেটা হয় আর কি, ওই জিনিসগুলোতে আমি ব্যস্ত ছিলাম না বলতে আমার ডাকও আসে নাই তখন। আমি সেকেন্ড ছিলাম সাধারণত। হ্যাঁ, যে ফার্স্ট হয় তার প্রতি বেশি একটা হুরুক লেগে যায়। তো আমি সেকেন্ড ছিলাম, সো আমি তেমন একটা ডাক পাই নাই। তো আমি ওইটা কাজে লাগাইছি। আমি তখন শিখছি। আমার যেহেতু টার্গেট ছিল ওইটা, আমার টার্গেট ছিল যে আমি নিজের গান ক্রিয়েট করবো। বিকজ আমি কম্পোজিশন শেখার যে আগ্রহ, এটা আমার হাবিব ভাইয়ের কাজ দেখে আমার ইন্সপায়ারেশন ছিল। আমি তো এখনো বলি যে আমার বস। তো আমার টার্গেট ছিল যে আমি এরকম কিছু করব, মানে ধর হাবিব ফিচারিং অমুক, কখনো ইমরান ফিচারিং অমুকটা যাতে হয়, আমি ওইভাবে আমার নিজেকে তৈরি করব। হ্যাঁ, তো আমি যেহেতু গান রিয়েলিটি শোতে অ্যাজ এ সিঙ্গার বের হলাম এবং কম্পোজিশন দুটাকে নিয়ে আমি চর্চাটা করি। 3টা বছর আমি এটার ব্যাপারে অনুশীলন করি। দেন আমি 2012 সালে আমি ড্রাইভ, যেটাকে দেওয়া বলে, যে আমার নিজের ফার্স্ট মিক্স অ্যালবাম, আমার নিজের মৌলিক গান এবং আমার কম্পোজিশনে আমারই এক ছোটো ভাই মিলন, দুটো গান প্যারালালভাবে হিট হয়ে যায়। আমার হিট করা গান হচ্ছে দূরে দূরে থেকো না, অ্যান্ড ওই গান, আর মিলনের হচ্ছে সখী ভালোবাসা কারে কয়। অ্যাট এ টাইম দুটো একই অ্যালবাম থেকে হিট করে। আচ্ছা, সো এইটা আমি তখন মানে জিনিসটা ম্যাজিক্যাল মনে হচ্ছে যে আরে দ্যাট মিনস তাহলে আমি আরো হার্ডওয়ার্ক করি, আরো বেটার কিছু দিতে পারবো। সো 2012 টু 2025 এই 13টা বছর আমার এইভাবেই জার্নিটা কাটছে। সো এখন অন্য যারা আছে আমি ওদেরকে সাজেস্ট করবো যে তোমরা যারা আমার জুনিয়র যারা, তাদেরকে বলবো, আমার সমসাময়িক যারা, তাদেরটা আমি জানি না, তাদের মোটিভ আমি জানি না। তো যারা আসতেছে তাদেরকে আমি বলবো যে অবশ্যই মৌলিক গানের প্রতি ফোকাস করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। কারণ গান আসলে এটা গুরুমুখী বিদ্যা। অনেকে গড গিফটেড ভয়েস থাকে, ওটাও মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। দেখা গেছে অনেকে গান শিখে নেয়, বাট তার ভয়েসটা এত দারুণ, ওইটাকে কাজে লাগানো যায়। সো ওইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট যাতে গানটা যাতে শ্রুতি মধুর হয়, গানটা যাতে শোনার মতো হয়, ওরকম কিছু নিয়ে প্র্যাকটিস করা উচিত, ওইটা নিয়ে সাধনা করা উচিত। আর আমি যে গানটা তোমার যখন ভক্ত হলাম, তোমার সবচেয়ে বড় কথা ওই যে নিশো ভাই যে গানটাতে দূরে দূরে মডেল হয়েছিল, দূরে দূরে, এটার কথাই তো বললাম। আমি জানতাম না যে এটা তুমি গাইছো অনেস্টলি। আমি নিশোকে চিনি, আমি নিশোকে দেখছিলাম, কিন্তু আমি তোমার কেন বারে বারে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই গানটা একটু শোনাও না প্লিজ। আচ্ছা, এই গানটা পূজার সাথে করেছিলাম, পূজার সলাল ম্যামের জন্য, রবিউল ইসলাম জিন ভাই লেখা। কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে, হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমায়, কেন যে বোঝো না আমায়, এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই, এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। তো এই যে ইউটিউবে তো তোমার চ্যানেল আছে এবং কন্যাও তো দেখলাম, প্রথমে দেখলাম তোমারটাতে অনেক ভিউ হয়েছে, পরে বাকিগুলোতে ছুটছে। না, আমার চ্যানেল থেকে না, এটা আসলে অটো লগারিদমে এখন নতুন একটা সিস্টেম আসছে। এটা ওই ভিভো থেকে তোমার কোনো গান ডিস্ট্রিবিউশনে করলে যে পার্টিকুলার সিঙ্গার থাকে তার নামে অটো আপলোড হয়ে যায়। বাট আচ্ছা, আমার ওয়াইটি স্টুডিওতে যদি আমি যাই, ওখানে কিন্তু আমার ভিডিওস এটার কোনো অ্যাক্সেস নাই এবং দেখতেও পাই না। এটা জাস্ট ওই যে একটা টপিকের মতো, যে ইউটিউব টপিকে চলে আসে, ওরকম ভিভোতে অটো আপলোড হয়। মানে আমি ইউটিউবে দেখছি যে ইমরান এটা আপলোড করে, আমি আসলে আপলোড করি নাই। এটা নতুন একটা লগারিদম হতে পারে, বাট ইটস গুড। হ্যাঁ, ওটা তো ভিউ হইছে প্লাস 5 লাখ প্লাস দেখলাম, ইটস ওকে ফাইন। ইমরানের লেগে থাকাটা তো একটা সিক্রেট আমরা জানলাম। আর কি সিক্রেট আছে আসলে যে ইমরান যে ব্যাক টু ব্যাক আমাদেরকে এত ভালো ভালো গান দিচ্ছে? আমি
মানে যে গানটা বানাই যেগুলো আমার কম্পোজিশন, আমি অন্য কম্পোজিশনের গান করেছি এবং সেগুলো জনপ্রিয় হয়েছে, ওটা আমার লাক। আমি সবার কম্পোজিশনে গাইতে ভালোবাসি, প্লাস আমার কম্পোজিশনও তো আমি সবসময় করি। আমার একটা সৌভাগ্য যে আমি যে কম্পোজিশনগুলো ফিল্মে করেছি ওই গানগুলো না রেসপন্স কখনো ফেল করেছে, এটা খুব কম হয়েছে, বাট ম্যাক্সিমামই আলহামদুলিল্লাহ হিট করেছে। সেটা শাকিব ভাইয়ের সিনেমা হোক, সিয়ামের জন্য বানানো হোক, এবার লাস্টে যে কন্যা সজল ভাইয়ের। এবং আরেকটা জিনিস হচ্ছে আমার কিন্তু জীবনের প্রথম প্লেব্যাক, সেটা 2008 সালে, সেটা শাকিব ভাইয়েরই সিনেমা। আচ্ছা, মানে আমার ফার্স্ট প্লেব্যাক শাকিব ভাইকে দিয়ে স্টার্ট, তো এটা অনেক একটা ভালো লাগে। এই গানটা আমি পুরোটা জানি মুখস্থ, জানো? তাই তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। এটা কোনো মিথ্যে গল্প না, তবে আমাদের এই টক শোটাও অল্প না। তো আমি একটু অডিয়েন্সের কাছে আমাকে যেতেই হচ্ছে। দর্শক বন্ধুরা, ভালোবাসা রইলো, আরো ভালোবাসা দেওয়ার জন্য আমরা ফিরে আসবো ব্রেকের পর। আমাদের সাথেই থাকুন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের ওয়েলকাম ব্যাক করছি। ঈদের বিশেষ আয়োজন আর টিভির পর্দায় দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। চলুন আমাদের ইমরানের সঙ্গে আরেকটু আড্ডা হয়ে যাক। ইমরান, লেটস টক অ্যাবাউট ইমরান এন্ড কনা। ব্যাক টু ব্যাক অনেকগুলো হিট দিয়েছো, সো তোমাদের এই জুটি নিয়ে কিছু বলো। এটাতে আমাদের কোনো অবদান নাই, আমরা গান গাইছি, এমন না যে আমি কনাপা ছাড়া অন্য কারোর সাথে গান করি না। কনাপাও যে আমাকে ছাড়া অন্য কারোর সাথে গান হয় না, এটাও ভুল। বিষয়টি হচ্ছে আমাদের গানটা মানুষের ভালো লেগে গেছে, সেটা ফ্রম দিল দিল। দিল দিল হিট করলো, তারপরে আমাদের ওহেশাম হিট করলো, দেন তুই কে আমার হবি রে, দেন মাঝখানে আমাদের অনেকগুলা কাজ গেল, দেন আবার কন্যাটা হিট করলো, এর মাঝখানে নাটকে বেশ কিছু গান হিট করলো, সখী তোমারে বাঁধিব, এবং আমাদের ফার্স্ট প্লেব্যাক যেটা ছিল না, ওইটাও না ছুঁয়ে দিল মন সিনেমার শূন্য থেকে আসে প্রেম, মানে ওই গানটারও অনেক ভালো রেসপন্স ছিল। মানুষ হয়তো আমাদের এই আমার কণ্ঠের পাশাপাশি এই কণ্ঠটাকে হয়তো পছন্দ করে, এটা আগে আসলে ডিরেক্টরস বা প্রডিউসারদের একটা ডিমান্ড থাকে। হ্যাঁ, তো ওইখান থেকে আসলে কলগুলো আর আসে। এই ব্যাপারটা কি এরকম নাকি, ওই যে কেউ একজন হিট করলে তো সবাই ওটাই চায়? হ্যাঁ, হতে ওটার পারে, মতো ওটা এই হতে পারে। প্র্যাকটিসের কারণে এটা হতে পারে যে হ্যাঁ ওই গানটার মতো আপনাদের এইটা এরকম একটা হিট গান লাগবে, তখন বিপদে পড়ে যায়। আসলে কোনোটার সাথে কোনোটা তো আসলে কম্পেয়ার হয় না, কম্পেয়ার হয় না, আর মিল থাকাও উচিত না। সো যেমন আমাদের একদম ইমিডিয়েট হিট যদি বলি তুই কে আমার হবি রে, ওটা একদম পিওর প্যাশনেট রোমান্টিক সং। কন্যাটা কিন্তু ডান্স নাম্বার। অনেকে জিজ্ঞেস করে যে শুধু কণা কেন, তুমি কিন্তু আগেই বলে দিছো যে এমন তো নয় যে আমি শুধু কণার সাথে গান করি। আর কোন উত্তর কি বলবা? ওই যে বললাম যে ডিরেক্টর অ্যান্ড ওই যে তুমি যেটা বলে একটা হিট করলে, ধরো এখন এই কন্যাটা হিট করার পর আমি দেখছি যে আমাদের মাঝখানে কিছু নাটকের গান হয়েছে, তো আমি হয়তো বলছি আচ্ছা অনেকগুলো তো করছি, অন্য না 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 ডিরেক্টর কনার কথাই বলছে। তো আমি তখন জিনিসটা ফিল করলাম যে আসলে একটা হিট হয়ে গেলে প্যারালাল ভাবে তখন ওইটা ডিরেক্টরদের থেকে একটা কলস থাকে। সো আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের কাজটাই তো গান করা। সো যারা এই ধরনের প্রশ্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন যে ওদের কোন একটা গান যাতে সুপার ফ্লপ হয়, তাইলে যদি আমাদের গান কিন্তু এরকম অনেক হয়েছে। আমি তোমাকে বললাম বিশ্ব সুন্দরীর পরে কিন্তু আমাদের এই হিট তকমার গান কিন্তু কন্যা হয়েছে, মাঝখানে আমরা অনেক গান করছি, নাটকের একটা দুইটা হিট হয়েছে, বাট সিনেমার গান কিন্তু মানে এভারেজ ছিল, আসছে শুনেছে চলে গেছে। এক্স্যাক্টলি, কারণ অনেকগুলাই করছি, এভারেজ ছিল। তো আমি বলবো না যে আমাদের জায়গায় তাই হিট, এটা কিন্তু আসলে না। বিষয় হচ্ছে যখন হিট হয় তখন সব ভুলে যায়, চোখে পড়ে। এক্স্যাক্টলি। তো কেমন লাগে আপনার হিট থাকতে? হিট গরম থাকতে কেমন লাগে? না আলহামদুলিল্লাহ, আসলে আমার জার্নিটা 17 বছরের ক্যারিয়ার স্টার্ট, সেটা 2012 থেকে। এই 13 বছরে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালোবাসা পাইছি, অ্যান্ড আমার দর্শকরা যারা আমার মানে ফ্যান্স, ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। বিকজ একটা আর্টিস্টের এরকম ডাই হার্ড বা কোর ফ্যান হওয়া কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। এমনও মানুষ আছে যে আমাকে হয়তো জীবনে দেখবেও না, কিন্তু আমার গানকে ভালোবাসতেছে। এই ভালোবাসাটাকে না অন্যরকম লাগে আমার, এটা আমার কাছে একটা স্বর্গীয় লাগে। তা আমি এই জন্য আমি আমার ফ্যান্সদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই যে একটা আর্টিস্ট কন্ট্রোভার্স অ্যাভয়েড করে খুব সুদিং ভাবে নিজের লাইফ নিজের কেরিয়ারটা করছে, এটাই কি তোমার এই সুদিং কেরিয়ার সুদিং লাইফের একটা সিক্রেট? এটা তো এটা সিক্রেটের মানে কোনো মানে এটা আমার পার্সোনাল চয়েস, এটা কোনো সিক্রেট না। এটা হচ্ছে যে আমার কাজকে আমি ভালোবাসি, আমার ফ্যান্সরা শুধুমাত্র আমার কথা জানার জন্যই ওয়েট করবে আশা করি। সো আমি আমার ইনফরমেশনগুলোই তাকে দিব, যেটা আমার যতটুকু তাদেরকে জানানো দরকার, এবং সেটা মিউজিক রিলেটেড। তো অতটুকুতে আমার ফ্যান্সরা হ্যাপি। হ্যাঁ, সো এর বেশি কিছু আমার মনে হয় না তার জানারও দরকার, এবং আমার ফ্যান্সদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, ওরা জানতেও চায় না।
তো এই জন্য আমি জিনিসগুলো মানে পার্সোনালি এটা আমার চয়েস যে আমি আসলে মানে আমি ছড়িয়ে ছিটিয়ে সব কিছু আমার জানতে হবে বা সব কিছু নিয়ে আমার কথা বলতে হবে, এটা আমি পছন্দ করি না। আমি কাজটা করতে চাই, আমার কাজ, আমার কথা, দ্যাটস ইট। মানে তুমি কাজ দিয়ে আলাপে থাকো, আলাপে থাকার জন্য আমি কাজ করি না। হ্যাঁ, বা ভাইরাল হওয়ার জন্য উল্টা আমি কখনো ওই চ্যাপ্টারগুলোকে ইগনোরই করি, একদম ইগনোর করি। আমার পেজেও যদি আমি কোনো রকম কোনো কিছু দেখি, কখনো কাউকে নিয়ে স্ট্যাটাস দেওয়া, কাউকে নিয়ে কোনো কিছু বলা, আমি এর মধ্যে নাই। আমি সবসময় ওগুলোকে ইগনোর করি, এটা আমার পার্সোনাল চয়েস। আমাদের নাটকে, আমাদের সিনেমায় অনেকে সিন্ডিকেট নিয়ে অনেক চর্চা করে, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে। তোমাদের গানে এরকম কিছু আছে? আমি কখনো এগুলো ফেস করি নাই, কজ তুমি দেখো যে আমি কাজ করি এবং আমার যেটা হয় যে আমি এই এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আমাকে আমার জন্যই মানুষ আমার কাছে আসে যে রোমান্টিক গান লাগবে, ইমরান ভাইকে দরকার, তখন আসবে। যদি না দরকার হয়, লাগবে না, আসে না। তো আমি অতটুকুতেই হ্যাপি। আমি খুব যে কাজ করে ফাটাই ফেলতেছি বা অনেক বেশি কাজ করতেছি তাও না, আমি খুব সিলেক্টিভ কাজ করি। গদবাঁধা অনেক গান আমি করি না যেটাতে আমার এই চ্যানেল ওই চ্যানেলে চারিদিক থেকে মিউজিক ভিডিও আসতেছে, তাও না। আমি একদম আমার ক্যারিয়ারের শুরু থেকেই সিলেক্টিভ কাজ করছি। মিউজিক ভিডিও করলে সিলেক্টিভ মিউজিক ভিডিও করছি। ডিরেক্টর পর্যন্ত আমি চুজ করছি যে এই ডিরেক্টর বা এই জনরার বাইরে অন্য কোনো ডিরেকশনেও আমি কাজ করব না। মানে আমি আমার গণ্ডিটাকে আমার মধ্যে রাখছি। তো ওই জিনিসটা আমি ফিল করিনি কখনো যে আমাকে কারো কাছে যেয়া বলতে হবে যে আমি 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 আমাকে এটা করো, এটা আমার দরকার হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আমার এটা আমি ফেস করিনি কখনো। আমি দোয়া করি বা আমি এক্সপেক্ট করি আমি যাতে কখনো ফেসও না করি। 10 বছর পরে আসলে ইমরান নিজেকে কোথায় দেখতে চায়? ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পেয়ে গেছো, আর কি কাজ? আরও বেটার দেখতে চাই। মানে আমি সত্যি বলতে কি বলবো, ধরো সোনু নিগমের কথা যদি বলি, এতটা বয়স হয়েছে, তার সিঙ্গিং স্টাইল, তার সব কিছু, মানে কিছু জিনিস আছে না যে আসলে বয়স দিয়ে আটকানো যায় না, বা এইজ হলে অনেকে বলে না যে ওনার পুরনো হয়ে গেছে, এই প্রথাটা না আমার ভালো লাগে না শুনতে। আমি এআর রহমানকে দেখি, এখনও তো তার কি ডিমান্ড। ধরো তুমি যতই ট্রেন্ডি মিউজিক ডিরেক্টর কাজ করতেছে, ভিউজ হচ্ছে, ফাটাই ফেলতেছে, এআর রহমানকে খুঁজে পাওয়া এত সোজাও না। তার কাছে গেলে কিন্তু অনেক মানে সিঁড়ি পার হয়ে যেয়ে তারপর তাকে একটা সিনেমাতে লক করাইতে হয়। তো আমি একটা ছোট মানুষ, আমারও জীবনে স্বপ্ন আছে যে না ঠিক আছে, কখনো বয়স বা কখনো কোনো কিছু যাতে আমাকে বাধায় আটকায় না রাখতে পারে। আমি যাতে আমার মানে যত দূর পর্যন্ত যাইতে পারে, আমি যাতে কাজটা দিয়ে আমার সম্মানটা ধরে রাখতে পারি। তো ওই জায়গাটা আমি দেখতে চাই, ওই জায়গাটাই থাকতে চাই। মানে এরকম না যে আসলাম গেলাম ফাটাই দিলাম আবার ভুলে গেল, আমি থাকতে চাই। এই কারণে কি তোমার সোশ্যাল প্রোফাইল আজীবনের জন্য বন্ধ করে দেয়া? পার্টিকুলার আমার যখন ফেসবুক ছিল, তো ওই সময় অনেক আইডি চলে যাওয়া নিয়ে ঝামেলা চলতেছে। আমিও যে বললাম না যে যেখানে ঝামেলা ওই জায়গায় আমি ইগনোর নাই। হ্যাঁ, তুমি নাই। আমি যখন দেখতেছি এগুলো এত ঝামেলা হইতেছে, দরকার নেই আমার। এখন দেখো ওটা সাপে বর হয়েছে। যখন আমার আইডিটা ছিল তখন আমার পেজে লাইক ছিল 4 লাখ। তো আমার যখন আইডিটা অফ করে দিলাম, এই 6 বছরে এখন 6.3 মিলিয়ন আমার ওটাতে লাইক। তার মানে কি আমার ফ্যান্সরা আমার পেজে মনোযোগী হয়েছে। তো যখন একটা আইডিতে কেউ রেগুলার অ্যাক্টিভ থাকে, সবাই চায় ওই আইডিটাতে ফলো করতে, যে না এখানে ইমরান ভাইকে ডিরেক্ট পাওয়া যাবে বা এখানে ওই সেলিব্রিটিকে ডিরেক্ট পাওয়া যাবে। তো যে কারণে পেজটা না দুর্বল হয়ে যায়। তো আমি ওই ইন্টেনশনে বন্ধ করি না, আমি বিরক্ত হয়ে বন্ধ করছি, কিন্তু ওটা সাপে বর হয়ে গেছে। আচ্ছা, সাপে বড় হোক আর যাই হোক, আমাদের বর তো বাচ্চার বাপ হয়ে গেছে। তো এখন তোমার এই বাবুর সাথে সময় কাটানো হয়, তাকে নিয়ে। কোন বাবু? বউ বাবু। ও আচ্ছা, আমি তো বলতেছি কি বলতেছে। না আলহামদুলিল্লাহ, আর আমার ওয়াইফ অনেক আন্ডারস্ট্যান্ডিং, ভালো। এটা আমি তো হ্যাপি যে আমি যে কাজটা করি, তুমি জানো আমাদের কাজগুলোতে কোনো সময়ের কোনো নাই। আমি রাতে ধরো শো করে আসছি, বা আমি যে বললাম যে আমাদের ভাইটাল অকেশনগুলোতে আমি কিন্তু থাকতে পারি না। সো এগুলো মেনে নেওয়া বা এগুলো স্যাক্রিফাইস করার যে একটা, এবং ওটাকে আনন্দ সহকারে অ্যাকসেপ্ট করা, এটার একটা মানসিকতাটা অনেক ইম্পর্টেন্ট। তোমারটা কি অ্যাফেয়ার নাকি অ্যারেঞ্জ নাকি সেমি অ্যাফেয়ার সেমি অ্যারেঞ্জ? সেমি বলতে পারো। সেমি। আমরা মোটামুটি শেষের দিকে, তবে যাচ্ছি বলে তো যাচ্ছি না, তোমার সঙ্গে কন্যা গানে একটু ডান্স করতে চাই এই সময়ের হট কেক। তার আগে তোমাকে আমি থ্যাঙ্কস দিব, ভালোবাসা দিব আরটিভির পক্ষ থেকে। ইউ ক্যান সে এনিথিং টু ইউর ফ্যান্স। ঈদ মোবারক জানাচ্ছি আমার সকল ভালোবাসার মানুষগুলোকে এবং যারা আরটিভির দর্শক আছেন তাদেরকে। আর যেহেতু এখন ঈদ টাইম, সবাই যার যার বাড়িতে গেছেন, ফেরার পথে সাবধানে আসবেন এবং ভালো ভালো খাবেন, সুস্থ থাকবেন, বেশি খেয়ে অসুস্থ হবেন না, নিরাপদে থাকবেন, এটাই চাই। ওকে, চলো দর্শক বন্ধুরা, বিদায় নেওয়ার কিছু নেই, আজকে তো মাত্র শুরু, 7 দিনই আসবো,